চ্যাপ্টার 2 তে আমাদের গত ক্লাসে আমরা ফিজিক্সের যে সামুদ্রিকের যোগের সূত্রের মান নির্ণয় করেছিলাম, অর্থাৎ লব্ধির মান দেখিয়েছিলাম। আর আমাদের যে লব্ধির দিক, এই মানটা বের করার জন্য সময় পাইনি, এটা দেখানো হয়নি। আজকে আমরা ওইখান থেকে আমরা শুরু করব। তো আমরা প্রথম কী করবো, পূর্বের যে চিত্রটা ছিল আমাদের, ওই চিত্রটা একবার এঁকে নিই। গত ক্লাসে এই চিত্রটার ব্যাখ্যা কিন্তু দেখিয়েছিলাম নাকি? এখন যারা নতুন আমরা আসছি তারা আরেকবার একটু দেখে নিই। স্বাভাবিক, আমাদের এই যে অংশটুকু আছে আমাদের এ এন বি, শুধু এতটুকু, এই বি থেকে এন, এই রেখাটা সুব্রত, আর এ থেকে এন এই যে রেখাটা, এইটুকু মনে করো তুমি নাই, মনে করো কি নাই। তাহলে এটি দেখতে সামুদ্রিকের মতো, এটিকে দেখতে কিসের মতো? সামুদ্রিকের মতো। এটি মনে করো নাই। তাহলে দেখো ও এ বি সি, এটা একটা কি সামুদ্রিক। এই সামুদ্রিকের একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুইটা ভেক্টর কি আছে, ক্রিয়ারত আছে। এই দেখো আমাদের থেকে এই ভেক্টরটা এদিকে আছে আমাদের, এইটা আমাদের পি ভেক্টর, আর ও থেকে সি এর দিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর। তো কিউ ভেক্টরের যে মান, মানে আমরা জানি সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো কী হবে? সমান হবে। তাহলে এই বাহুটা তোমার ঠিক যেরকম অ্যাঙ্গেল ধারণ করে আসে, ঠিক তদ্রুপ তুমি এখান থেকে কেটে নাও। আর এখান থেকে এটা যতটুকু আছে, ঠিক এখান থেকে এতটুকু কি কেটে নাও। তাহলে আমাদের সি আর বি এর মান, ও আর এর মান হবে সমান, ও আর সি এর মান, এ আর বি এর মান কী হবে? সমান। তাহলে পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান মনে রাখবো, আমরা যখন মান প্রকাশ করি, ভেক্টরে যখন মান প্রকাশ করি দিক ছাড়া, যখন আমরা কি বলবো ভালো করে বুঝো, ভেক্টরের দিক ছাড়া যখন মান প্রকাশ করি তখন শুধুমাত্র পি আসবে বা কিউ আসবে। তখন আর আমাদের উপরে যে ডাক যে সিম্বলটা আছে বা অ্যারো চিহ্ন আছে, এই সিম্বলগুলো আমরা দেবো না, কারণ ওই সিম্বল দেওয়ার মানে হচ্ছে এটা দিকসহ মান, দিকসহ মান। এই যে পি ভেক্টর, এটা মানে হচ্ছে মানও আছে দিকও আছে। আর পি ভেক্টরের শুধু মান, তখন আমরা লিখবো পি, শুধু মান আছে, তাহলে কী বলে লিখবো? পি। আর আমাদের কিউ ভেক্টরে মানও আছে দিকও আছে। এই যে আমরা ডাক দিচ্ছি উপরটা, এটা মানে হচ্ছে দিক বোঝাচ্ছি। তাহলে কিউ একটা মান আছে প্লাস দিক আছে, এইটা একটা ভেক্টর, বাট এটা একটা স্কেলার। এটা কি? এই পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান কত আমাদের? কিউ। আচ্ছা, এরপর আমাদের কী করছি, এই যে আমাদের ও এ যে ভেক্টরটা আছে, আমাদের ও এ বা পি যে ভেক্টর আছে, এই মানটিকে আমরা এন পর্যন্ত বর্ধিত করছি। এন পর্যন্ত কি বর্ধিত করছি। এরপর আমরা এন আর বি যোগ করছি, এন আর বি কি যোগ করছি। যেখানে আমরা দেখতে পাই এই এ এন বি বা বি এন এ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি? এই যেটা লম্ব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? যে কোণটা 90 ডিগ্রি, যে কোণটা কি 90 ডিগ্রি, এটা আমাদের একটা কী হয়ে যায়? সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রমাণটা থেকেই আমরা গত ক্লাসে লব্ধির মান বের করেছিলাম। আজকে আমরা লব্ধির দিক নির্ণয় করবো। লব্ধি বলতে কী বোঝায়? আমাদের এই যে দুইটা ভেক্টর, এই যে আমাদের দুইটা ভেক্টর যেই বিন্দুতে ক্রিয়ারত আছে, যে বিন্দু থেকে ক্রিয়া মানে শুরু হয়, এখান থেকে যে কর্ণর অঙ্কন করা হয়, এখান থেকে যে কর্ণ, এটা আমাদের কর্ণর একটা, এই কর্ণটাকে বলা হয় এই দুই ভেক্টরের লব্ধি, এই দুই ভেক্টরের লব্ধি। তাহলে এই দুই ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এই আর আমাদের দেখো, এই আরটা আমাদের যে কোণটা উৎপন্ন করছে তা কার সাথে? পি এর সাথে। এই যদি কর্ণ হিসেবে করো, এখান থেকে কর্ণ এই গেল, এরপর যাবো এদিকে, এদিকে যাবো, তাহলে এইখানে আমরা কোণটা পাবো, এটা আমাদের কি? থিটা। এটা আমাদের কি? থিটা। এইটা হচ্ছে আমাদের লব্ধির কোণ। এটা কিসের কোণ? লব্ধির কোণ। আর ভেক্টরের কোণ কত হবে দেখো, এই আমাদের ভেক্টর, এটা আমাদের কি? ভেক্টরটা, এই দুই ভেক্টরের মধ্যে যে কোণ, এটা হচ্ছে আমাদের আলফা। এটা কি? আলফা। অন্যটা কোণ নাম দিলাম, এটা আমরা থিটা বলতে পারতাম, বাট থিটা কেন বলবো না, কারণ আমরা অলরেডি এটা থিটা বলে দিছি। লব্ধির কোণ থিটা, লব্ধির কোণ কি? থিটা। বাট ভেক্টর দ্বয়ের কোণ কত আমাদের? আলফা। তো আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। সুব্রত, কারণ এই পি আর কিউ এর সাথে কোণটা আছে, এই জন্য বলি আমরা ভেক্টরের কোণ। আর লব্ধির কোণ কেন বলি? কারণ এটা লব্ধি আর একটা ভেক্টরের মধ্যে আছে, এই জন্য আমরা কি বলি এটা লব্ধির কোণ। তো আমাদের এই লব্ধির এই যে থিটা, এই থিটা মানটা বের করতে হবে। তো বের করার জন্য আমরা কি করতে পারি দেখো, আমাদের এই যে সমীকরণে আমাদের দেখো তো, এই যে ত্রিভুজটা আছে আমাদের, এটা কি সমকোণ ত্রিভুজ? স্যার সমকোণ ত্রিভুজ না? তা আমি সমকোণ ত্রিভুজে আমরা যদি ট্যান থিটার সূত্রটা অ্যাপ্লাই করি, কিসের সূত্র? ট্যান থিটা। তো ট্যান থিটার জন্য তুমি কী লিখতে পারো বলো? তেরা লম্বা ভূত, তেরা লম্বা, তেরা লম্বা ভূত। তেরা মানে ট্যান, তেরা মানে ট্যান, আর লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে ট্যান থিটার জন্য তুমি কি লিখবা? লম্ব ভাগ ভূমি লিখবা।
তাহলে লম্ব লম্ব বলতে বোঝাচ্ছে আমাদের এই বি আর এনকে, তা তুমি এখানে বি আর এন লিখে দাও। আর ভূমি বলতে বোঝাচ্ছে কি ও আর এনকে লিখে দাও। এখন আমরা দেখো ও এনকে আবার দুইভাবে লিখতে পারি, ও এনকে আমরা দুইভাবে লিখতে পারি। তাহলে আমাদের এই যে মানটা মাহফুজ, আমরা এই মানটার সাথে এই মানটাকে দাও যোগ করলে কি আমরা টোটাল মানটা পেয়ে যাই না? তাহলে আমাদের এই মানটাকে আলাদাভাবে লেখা যে কথা, মানে একসাথে লেখা যে কথা, আর ভেঙে যোগ আকারে লেখা একই কথা। তাহলে আমরা ও এ লিখতে পারি, ও এ প্লাস কত এই পর্যন্ত কে বুঝিনি? এই পর্যন্ত বুঝছি আমরা? ওকে, তাহলে আমাদের দেখো এই যে বিএন এর জন্য তুমি কিন্তু জানো একটা মান, সেটা কত আমাদের দেখো, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এইটা তো আমাদের হচ্ছে গিয়ে লম্ব, এটা আমাদের কি এইটা আমাদের ভূমি, এইটা লম্ব, এটা আমাদের কি ভূমি। আর এই যে কোণটা আছে এটা আমাদের কি অতি। এটি মনে করো কিছু নাই, এটি মনে করো কি কিছু নাই। তাহলে দেখো তো মাহফুজ এইটা কি সমকোণ ত্রিভুজ না আমাদের? এই সমকোণ ত্রিভুজে আমরা যদি বলি সাইন থিটা, আমরা যদি বলি সাইন থিটা, সাইন থিটা মানে কি সাগরে অনেক, সাগরে লবণ অনেক। তাহলে সাইন থিটা তার মানে আমাদের বলতে পারি লবণের জন্য লম্ব আর অতি। তাহলে লম্বের মান কত আমাদের বিএন, লম্বের মান কত আমাদের বিএন, এখানে তুমি লিখবা বিএন। আর অতির জন্য মান তোমার দেওয়া কত কিউ, অতির মান কত আমাদের কিউ, এটা কিন্তু আমরা অলরেডি জানি পূর্ব থেকে। তাহলে এই কিউকে সাইনের সাথে গুণ করে দিলে বিএন পাওয়া যাবে না স্যার? বিএন জায়গায় থাকবে, এটা তুমি আর গুণন করে দাও। তা তুমি কি লিখবা বিএন সমান সমান কিউ সাইন থিটা, এইভাবে আমরা লিখবো না? ওকে ডান। তাহলে আমাদের পরবর্তীতে যাই, আমরা যদি ভূমি বের করতে চাই, আমরা যদি ভূমি বের করতে চাই তাহলে ভূমি পাওয়া যায় কস থিটার সাহায্যে, ভূমি পাওয়া যায় কস থিটার সাহায্যে, কারণ ভূমির সাথে সম্পর্ক কস থিটার, লম্বের সাথে কম সম্পর্ক সাইন থিটার। এই ভূমি আর লম্ব যদি পেতে চাই তার সম্পর্ক হবে ট্যান থিটা, কারণ ট্যান থিটার সাথেই ভূমির সম্পর্ক লম্বের সম্পর্ক, বুঝতে পারছি? এই জন্য আমরা তখন ট্যান থিটা ব্যবহার করি। আর এখন আমরা লাগবে আমাদের শুধু ভূমি, শুধু লাগবে কি ভূমি, এই জন্য আমরা এখানে সম্পর্ক কার কস থিটার। তো তুমি লাগবে কস থিটা সমান সমান আমাদের ভূমি, কস থিটা মানে কি কবরে ভয় অনেক, কবরে ভয় অনেক, ঠিক আছে? তাহলে আমাদের এই ভূমি আর অতি, ভূমি আর অতি, তাহলে আমাদের কস থিটা ভূমির জন্য আমরা লিখবো কত এন, আর তুমি ভূমির জন্য কত এখানে, আমি কিন্তু পুরোটা নিতে পারবো না, বিকজ আমি পুরোটা হিসাব করতেছি, আমরা শুধুমাত্র কি এ এন বি, এই সমকোণ যে ত্রিভুজটা আছে এটাকে আমরা হিসাব করবো। লেখাতে আমরা কি লিখতে পারি কস থিটা এ এন ভাগ হচ্ছে অতির মান কত আমাদের কিউ, তাহলে কিউ লিখলাম। তাহলে এ এন এর বলবে তুমি কি লিখতে পারবা কিউ কস থিটা রাখা যাবে না স্যার? যেটা আমরা গত ক্লাসগুলোতে একদম সুন্দর করে আরও আলোচনা করেছিলাম, রাইট? তাহলে আমাদের দেখো এখানে তোমার বিএন আছে, আমরা সেই বিএন এর পরিবর্তে এখন কী লিখতে পারি বলো তো কিউ সাইন থিটা। তা আমরা এখান থেকে কিউ সাইন থিটা লিখে দিলাম। আর ও এর পরিবর্তে দেখো ও থেকে এই যে ও থেকে এইটার মান কত আমাদের পি, লেখা দিলাম আমরা পি প্লাস আমাদের এ এন এর মান কত আমাদের কিউ কস থিটা। আর পিছনে কি আছে একটা ট্যান থিটা। তা আমাদের লাগবে তো লব্ধির কি দিক, লব্ধির দিক অর্থাৎ কোনটা লাগবে, লব্ধির কি কোনটা লাগবে, আমাদের থিটা মানটা লাগবে। তো আমাদের এখানে ট্যানের সাথে থিটা আছে, আমি থিটাকে রেখে যদি ট্যানকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি থিটা পেয়ে যাবো না? তাহলে থিটাকে রেখে ট্যানকে ওপাশে পাঠিয়ে দেওয়া যায় শুধুমাত্র কীভাবে ইনভার্স করে, কীভাবে করে ইনভার্স, অথবা তুমি বলতে পারো উভয় পক্ষকে 1/tan দ্বারা গুণ করে, উভয় পক্ষে 1/tan দ্বারা গুণ করে। তাহলে তুমি যদি এ পাশে 1/tan দ্বারা গুণ করো, 1/tan দ্বারা কী করো গুণ করো, তাহলে আর এই পাশে আসবে না গুণ, এটা এখানে মনে করো 1/tan আসবে, মানে উভয় পক্ষে কী আসবে 1/tan, এই ট্যান এটা কেটে দাও এই কথা, তাহলে থাকবে কত থিটা। এই 1/tan মানে কত লেখা যায় ট্যান ইনভার্স। তাহলে আমরা এই 1/tan-কে কী লিখতে পারি এখন ট্যান ইনভার্স কিউ সাইন থিটা প্লাস কিউ কস থিটা, কিউ কস থিটা, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের লব্ধির দিক, লব্ধির দিক। তো এইভাবে করে আমরা সামুদ্রিকের আগের অঙ্কে আমরা আর এর মান বের করেছিলাম। আর এর মান সূত্র কী ছিল? আর সমান সমান √/p² প্লাস q² প্লাস টয়েস পি কিউ কস থিটা। এইটা ছিল আমাদের, এটা ছিল আমাদের কিসের মান? আর এর মান, আর এর মান মানে দিক, এই মান বুঝাচ্ছে। আর এর এখন আমরা কী বের করলাম? দিক বের করলাম। তো এই আর এর মান আর এই আমাদের আর এর
দিক। তো এই দুইটা প্রমাণ আমাদের পরীক্ষা আসবে, মিড টার্মে আসবে এবং আশা করি ফাইনালে অবশ্যই আসবে। আচ্ছা, আমরা এখন ভেক্টর মাল্টিপ্লিকেশনে যাব। আমাদের রসমূলক হিসাবে যদি আগের প্রশ্ন না আসে কোনো কারণে, তাহলে এই প্রশ্নটা আসবে। তো আমরা এখন শিখবো ভেক্টরের মাল্টিপ্লিকেশন। তো ভেক্টরের মাল্টিপ্লিকেশন করা যায় তিনভাবে। তো আমরা এখানে মূল যে দুইটা আছে সেই দুইটা নিয়ে আলোচনা করব। তো ভেক্টর গুণনের মূল যে দুইটা সেটা হচ্ছে আমাদের স্কেলার গুণন আর হচ্ছে ভেক্টর গুণন। দুটি ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি, গুণফল করার ফলে যদি আমাদের একটি স্কেলার মানই পাওয়া যায়, একটা স্কেলার মানই পাওয়া যায়, তখন সেই ভেক্টরকে বলা হয় স্কেলার গুণ। দুইটা ভেক্টর তুমি করছো, বাট সেখানে শুধুমাত্র মান আছে, শুধুমাত্র কি আছে? মান আছে, দিক নাই। তখনই সেই ভেক্টরটিকে আমরা বলবো স্কেলার গুণন বা স্কেলার ভেক্টর। আমরা দেখো এখানে এ একটা ভেক্টর যার মানও আছে, দিকও আছে। এ হচ্ছে আমাদের ভেক্টরের মান, আর এর উপর একটা কি সাইন দেওয়া আছে, এইটা আমাদের দিক বোঝাচ্ছে। তাহলে এ ভেক্টর, বিও একটা ভেক্টর, বাট দেখো যে সি যে কনস্ট্যান্ট যে কথা লাগে তার সাথে কোনো ভেক্টর নাই। তাহলে এখানে শুধু তুমি মান পাবা, শুধু কী পাবা? তুমি মান পাবা। তাহলে এই যে সি, এইটি হচ্ছে আমাদের স্কেলার। এটা কি স্কেলার। আর এই স্কেলার গুণন কি আমরা বলে থাকি ডট গুণন। স্কেলার গুণনকে আমরা কি বলি? ডট গুণন। কেন বলি? কারণ এই গুণটা করার সময় দুইটা ভেক্টর মাঝে একটা ডট দেওয়া লাগে। এই গুণটা করার সময় দুইটা ভেক্টর মাঝে কি থাকে? ডট থাকে। এজন্য আমরা একে ডট গুণন বলি। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, এই পট এভাবে পড়তে হয়, এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে আমরা যখন ডট করি তখন আমাদের মানে ডট গুণন করি, তখন আমাদের দুটি ভেক্টরের ডট গুণনের ফলে আমরা একটা স্কেলার মান পাই, যার কোনো দিক থাকবে না, শুধুমাত্র মান থাকবে। এই তোমার সি কোনো মান নেই, এই দিক নেই। আচ্ছা, ভেক্টর গুণন হচ্ছে দুটি ভেক্টরকে গুণ করলে আবার একটি ভেক্টরই পাওয়া যায়। দুটি ভেক্টরকে গুণ করলে আবার একটি ভেক্টর মানই পাওয়া যায়, তাকে আমরা বলে থাকি ভেক্টর গুণন, যেখানে মানও থাকবে, দিকও থাকবে। দেখো এখানে আমাদের এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর। দেখো সির ব্যাপারে একটা কি আছে? দিক আছে। তার মানে এই ভেক্টরের যে মান পাবো তার সাথে অবশ্যই এটা কী পাবো? দিকও পাবো। তাহলে ভেক্টর গুণনটা হচ্ছে মূলত আসল গুণন। এখানে আমাদের ভেক্টরের সাথে ভেক্টরের গুণ করলে আমরা দিক সহ মান পাই। আর স্কেলার গুণনটা হচ্ছে আমাদের ভেক্টরের স্কেলার গুণন, মানে স্কেলার রাশি পাওয়া যায়। এই ভেক্টর নামে আরেকটা কি? ক্রস গুণন। ভেক্টর গুণনের আরেকটা নাম কি আমাদের? ক্রস গুণন। ক্রস গুণন কেন বলি? কারণ এই ভেক্টরটা গুণ করার সময় এই যে মাঝখানে আমাদের কি ক্রস ব্যবহার করি, এই জন্য এই ভেক্টর আমরা কি বলে থাকি? ক্রস গুণন। এই ডট গুণন এবং ক্রস গুণনকে বের করার জন্য আমাদের আরও কতগুলো রুলস রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম আমরা স্কেলার গুণনের ব্যাখ্যা শিখাবো, এইবার আমরা ভেক্টর গুণনের ব্যাখ্যা যাব, যেটা আমাদের পরীক্ষা আসবে। যে স্কেলার গুণন ও ভেক্টর গুণনের চিত্র সহ প্রমাণ করো বা দেখাও বা বর্ণনা করো। মূল কথা হচ্ছে তোমার আসবে কি স্কেলার গুণন ও ভেক্টর গুণন অথবা ডট গুণন এবং ক্রস গুণন। তুমি কিন্তু প্রশ্ন উত্তরটা হয়তো বা জানবা, বাট এই দুইটা যে আরও নাম রয়েছে, এই নাম দুটো যদি আমরা মনে না রাখি, না পড়ি, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবো। তুমি কিন্তু স্কেলার গুণনটা আমি জানো যে দুইটা ভেক্টরকে যোগ করলে কি গুণ করলে আমাদের একটা কি স্কেলার মান আসবে, মানে কি যার শুধু মান থাকবে, দিক নেই। এইটা হচ্ছে স্কেলার গুণন। এটা তুমি পড়ে গেছো, বারবার পড়ে গেছো, কিন্তু কি এটাকে ডট গুণনও যে বলে এইটা তোমার মনে নেই, তাহলে আর প্রশ্ন আনসারটা শুরু করতে পারবো না। তা পরীক্ষা পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট এটাও যে চিত্রসহ স্কেলার গুণন এবং ভেক্টর গুণন অথবা ডট গুণন এবং ক্রস গুণনের বর্ণনা করো। ক্রস গুণনের বর্ণনা করো। আমাদের যাদের কাছে বই আছে, বইয়ে আমি বলে দিই, জাস্ট এই প্রশ্ন উত্তরটা আমরা এখন করতেছি। আচ্ছা, 363 পৃষ্ঠা 363 পেজ 363 পেজ 21 নম্বর প্রশ্ন উত্তরটা চলে যাই। 21 নম্বর দেখো, 21 নম্বর আমরা কী বলছে মাহিম? চিত্রসহ ভেক্টর গুণন ও স্কেলার গুণন ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্ন উত্তরটা কিন্তু আমরা এখন করবো। আমরা চিত্রসহ এই যে আমরা উত্তর করতেছি, আর বইতেই আমাদের আছে। বইয়ে আমাদের 2.5, বইয়ে আমাদের 2.5, বইয়ে আমাদের 2.5 41 পৃষ্ঠা 41 পেজ। ডট গুণন। তো ডট গুণন করার জন্য
আমরা কি করব, আমরা ধরে নিই দুটি ভেক্টর ধরে নেব, আমরা দুটি ভেক্টর ধরে নেব যারা একটা বিন্দু থেকে ক্রিয়াশীল। তো আমাদের মনে করি একটা বিন্দু থেকে দুটো ভেক্টর ক্রিয়ারত থাকবে, আমরা দুটো ভেক্টর যোগ বুঝাতে গুণ করবো, দুটো ভেক্টর গুণ করলে দুটো ভেক্টর নেওয়া লাগবে মাস্ট, আমরা দুটো ভেক্টর নিয়ে নিই। এটা আমাদের ভেক্টর, এই স্যার আমাদের ভেক্টর, এটা আমরা মনে করি এ ভেক্টর, এটা আমরা মনে করি বি ভেক্টর, এটা আমরা মনে করি ও। তাহলে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এটা আমরা কী করবো এখন ডট গুণন করবো। তো এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণনের যে সংজ্ঞাটা হচ্ছে এ এবং বি ভেক্টরের ডট গুণন হবে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানের কোসাইন মানের অনুপাত, কোসাইন মানের অনুপাত। অথবা আমরা এভাবে বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন হবে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কস থিটার অনুপাত বা কোসাইন মানের অনুপাত। তার মধ্যে যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে, এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা, কোণটা কী ধরে নিলাম থিটা। তাহলে এখন এইটার মধ্যে আরও একটা কোণ আছে, এটার ভিতরে কি আরও একটা কোণ আছে, সেটা যদি আমরা এদিকে চিন্তা করি, তাই না? তাহলে এই কোণটা আমাদের অনেক বড় কোণ, এই কোণটা কি বড় কোণ, আমাদের সবসময় মাথায় থাকবে সবসময় ছোটো কোণ নিয়ে কাজ করা, সব থেকে ছোটো কোণটাকে নিয়েই কাজ করা। এই জন্য আমরা এই কোণটাকে স্কিপ করি, কোণটা কি আমরা স্কিপ, এটা বাদ। আমাদের এ ভেক্টরের মান হবে আমাদের এ ভেক্টরের মান কি হবে এ। যখন আমরা কি বলছি ভেক্টরের মান প্রকাশ করতে শুধু এই আসবে, দিক সহ আসলে তখন ভেক্টরের সিম্বল আসবে। বি ভেক্টরের মান কত আমাদের বি। তাহলে আমাদের এ ভেক্টর ডট বি ভেক্টরের এই দুই ভেক্টরের মান হবে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানের মধ্যবর্তী কস থিটার অনুপাত। তাহলে তুমি এভাবে সংখ্যাটা এভাবে পড়বা, এভাবেই লিখবা। আবার বলি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান হবে এ ভেক্টরের মান এ ইন্টু বি ভেক্টরের মান ইন্টু মধ্যবর্তী কোসাইন মানের অনুপাত। তাই এই দুটো মধ্যবর্তী থিটা কত থিটা, তার কোসাইন মানে কস, কোসাইন মানে কি কস, তাহলে এই কস থিটা, কস থিটা। তাই এই লেখাটাকে আমরা এভাবে শুরু করতে পারি যে এ ভেক্টরের মান মানে মডুলাস চিহ্ন দিয়ে, বি ভেক্টরের মান বি মডুলাস চিহ্ন দিয়ে, এইটা তুমি লিখলেও হয় না লিখলেও হয়, তুমি সরাসরি এসে লিখবা এ বি কস থিটা, এ বি কস থিটা। এখন আমাদের এই যে এ বি কস থিটাটা আছে এইটাকে আবার আরেকভাবে বলা যায় কীরকম, দেখো আমরা যদি এভাবে লিখি এ ইন্টু বি কস থিটা, এটা লেখা যাবে না যেহেতু গুণকার আছে। আবার তুমি কিন্তু চাইলে কেউ বলবো স্যার আমি এটা এভাবে লিখবো বি এ কস থিটা, লেখা যাবে না? তাহলে এই বি কস থিটা আর এ কস থিটার মানে কি? এইটার মানে হলে কি আমাদের উপাংশ, এ ভেক্টর এটা বলা কি উপাংশ, এটার নাম কি উপাংশ, এটা ওটার মধ্যে তাহলে উপাংশ। উপাংশ জিনিসটা কি আমি বলতেছি, উপাংশ আমরা উপাংশ সমান সমান আমরা ধরবো ছায়া, কি ধরবো আমরা ছায়া, ছায়া আমরা বুঝি আমরা দাঁড়াইছি আলোর বিপরীতে আমরা ছায়া দেখতে পাচ্ছি। তাহলে মনে কর আমরা এখানে একটা ল্যাম্প ধরলাম, এখানে কি ল্যাম্প, একটা লাইট ধরলাম, লাইট ধরলে এই যে আমাদের বি ভেক্টর আছে আমাদের, এই বি ভেক্টরে একটা ছায়া গিয়ে এ ভেক্টরের উপর পড়ে, বি ভেক্টরে একটা ছায়া গিয়ে কার উপর পড়ে এই ভেক্টরের উপরে পড়ে। আর আমরা যদি কি করি এই ভেক্টরের উপরে আমরা বি ভেক্টর লম্ব অঙ্কন করি, এই ভেক্টর থেকে বি ভেক্টরের উপরে এটা কি লম্ব অঙ্কন করবো। কীরকম আমরা এইটা একটু সামনেটা আগাই দিই তাহলে ভালো হবে। এই আমরা মনে করি বি ভেক্টর, এই আমাদের বি, তার মধ্যে এইখান থেকে আমরা এখান থেকে অঙ্কন করব, এই আমাদের কি এ ভেক্টরের লম্ব, আর এখান থেকে আমরা বি ভেক্টর থেকে এখানে একটা লম্ব অঙ্কন করব। তাহলে দেখো এই যে আমাদের এ ও বি, এ ও বি, তাহলে আমাদের এইটা তখন কিন্তু না, তখন আমি শুধু এইটা একটা সমগুণ ত্রিভুজ হয়ে গেছে না স্যার, সমগুণ ত্রিভুজ হয়ে যায়, সমগুণ ত্রিভুজ, তার এটা বলা হয় লম্ব, এটা কি বলি আমরা লম্ব। আর এটার মধ্যে অতিভুজ, এটার মধ্যে কি ভূমি। তাহলে আমরা এই যে ভূমি, এই ভূমিটাকে আমরা ধরে নিলাম এক্স, ভূমি ধরে নিলাম কত এক্স। আর এটা তো আমাদের বি ভেক্টর, বি ভেক্টরের মান কত আমাদের বি, বি ভেক্টরের মান কত আমাদের বি, এটা আমরা শুধু লিখেছি বি ভেক্টরের মান বি। আচ্ছা এইখান থেকে তুমি যদি ভূমির মানটা বের করতে চাও, ভূমির মানটা বের করতে চাও, তা আমরা কি বলছি মাহিম, ভূমির মান যখন আমি বের করতে বলবো তখনই ভূমির সাথে সম্পর্ক কার কস থিটার, ভূমির সাথে সম্পর্ক কার হবে কস থিটা, আজীবন এটা মনে রাখবো। ওকে, তাহলে আমাদের দেখো এখান থেকে তুমি লাগবা কস থিটা সমান সমান কী লাগবা ভূমি অতি, ভূমি ভাগ কত অতিতে এক্স বাই বি লাগবে না।
তখন এক্স এর যে মান, এক্স এর মান কত আসবে, বি cos θ হবে না? তাহলে আমরা এই কথাটা এইভাবে বলবো, এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব উপাংশ বা অভিক্ষেপ যেটা আমরা বলি, এই উপাংশের মান হবে বি cos θ। লম্ব অভিক্ষেপ এই আমাদের লম্বের যেটা আমাদের যে ছায়া সেখানে পড়ে, আমাদের এই যে ভেক্টরটা আমরা দেখব একটা ছায়া পড়লে তখন এটা কিন্তু অন্যভাবে হয়ে যায়, অর্থাৎ এইটা ছায়ার এইখান থেকে এতটুকু, অর্থাৎ এই আমাদের জিরো, এই পুরো বি ভেক্টরটা ভালো করে খেয়াল করো, পুরো বি ভেক্টরে এই আমাদের জিরো, এই আমাদের কি শেষ। এইটা আমাদের যখন ছায়া এসে পড়বে তখন এসে মানটা হবে এখানে, এই যে মানটা হবে, এই মানটুকুর মানই মূলত হচ্ছে আমাদের বি cos θ। এটা তো আমাদের এক্স, এটা আমাদের কি এক্স মানে ভূমি। এই ভূমির উপরে আমাদের বি ভেক্টরের যেটা ছায়া এসে পড়ছে, বি ভেক্টরটা যে ছায়া এসে পড়ছে সেটা আমাদের কি এরকম হবে, যদিও এটা দেখতে এরকম ভেক্টরটা, বাট এখানে ছায়াটা কিন্তু এভাবে থাকবে এটা এসে এখানে ঢেলে পড়বে, এরকম ছিল বাট ছায়াটা এরকম দেখাবে। তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের কি লম্ব অভিক্ষেপ। তা আমাদের বি ভেক্টরের উপাংশ, লম্ব অভিক্ষেপ উপাংশ কত, বি cos θ। তা আমাদের এই উপাংশ মানে কি, এটা ছায়া, চিন্তা করো উপাংশ মানে কি ছায়া, আর ছায়ার মান কত হবে, এই cos θ থেকে আমরা বের করে নিয়ে আসলে হয়ে যাবে, এই আমাদের হচ্ছে ছায়ার মান। আমাদের এই ভেক্টরের জন্য কী হবে, এ বি cos θ, তখন আমাদের আসবে এ বি cos θ, এই সূত্রটা। আচ্ছা তুমি যখন এই ভেক্টরটা চিন্তা করো, এইটা আমাদের লম্ব, এইটা ভূমি, তখন এইটা আমাদের অতিভুজ। যদি তুমি এই ভেক্টর চিন্তা করো এইটা, তখন আমাদের কি এইটা লম্ব, এইটা ভূমি, এটা অতিভুজ, তখন আমাদের মনে করো এইটা মনে করো ওয়াই, এটা কি মনে করবা ওয়াই, তাহলে তুমি লাগবা ওয়াই সমান সমান কি লাগবা, এ একসাথে রেখে দিই এ cos θ, আর কিছু না। অর্থাৎ তোমার এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা ছায়াকে এর উপরে পড়বে। তুমি যখন এখান থেকে একটা ল্যাম্প ধরতা, এখান থেকে একটা ল্যাম্প বা লাইট ধরতা, আলো মারো, এখানে আলো দিলে এই ছায়াটা গিয়ে কি আমাদের এখানে পড়বে, তখন আমাদের এই যে ভেক্টরটুকু আছে আমাদের, এই ভেক্টরটুকটা আমরা কি বলি, এ cos θ। অর্থাৎ বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ যার মান হবে কত, এ cos θ। তাহলে আমাদের এই যে লেখাটা লিখছি, এই লেখাটা তখন লিখতে পারবো যখন তুমি বি ভেক্টরকে মানে কি বলবো, বি ভেক্টরকে তুমি বি ভেক্টর সাপেক্ষে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতেছো, তখন বলবো আমরা এ cos θ। আর যখন আমরা এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করবো, তখন আমরা বলবো বি cos θ। অর্থাৎ এই দুই কথা মিনিং হচ্ছে এইটা। আচ্ছা তাহলে আমাদের এই ছায়ার বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার? এই কথাগুলো বইতে রিডিং আকারে লেখা আছে, যখন তুমি পড়বা তখন এখানে মিলিয়ে পড়লে বুঝে যাবে সহজে এই কথাগুলো জাস্ট, ঠিক আছে? তাহলে আমাদের অভিক্ষেপ বিষয়টা শেষ, ক্লিয়ার। আচ্ছা খেয়াল করো, তাহলে আমাদের ডট গুণনের মান কীভাবে করবো আমরা, এ বি cos θ। ডট গুণের মান কত হবে, এ বি cos θ। আচ্ছা এখন দেখো আমাদের পরবর্তী যে টপিকটা সেটা আমাদের আয়ত একক ভেক্টর। তো দেখো একক মানে কত, একক মানে কত, এক। আমরা গত ক্লাসে শুরুতেই তোমাদের একক ভেক্টর বলেছিলাম। তো একক ভেক্টর যে ভেক্টরগুলোর মান হয় এক, তাদেরকে আমরা বলে থাকি একক ভেক্টর। আর একক ভেক্টর প্রকাশ করি আমরা আই জে কে দিয়ে, এবং এদের মাধ্যমে কী থাকবে, এরকম ক্যাপ থাকবে। তাহলে আমরা বুঝে যাবো এই ভেক্টরের প্রত্যেকটা মান কত, 1। যেখানে আই আছে সেখানে মান কত, যেখানে যে সেখানে 1, যেখানে কে সেখানে 1, অর্থাৎ এগুলো সব একক ভেক্টর। আচ্ছা এবার খেয়াল করো, এখানে আয়ত কি বলা আছে, আয়ত কথা মানে কি, ওই আয়তন বের করো বলি না আমরা। আয়তন বের করতে গেলে মিনিমাম লাগে 3টা মান, কটা মান, 3টা মান আমরা বলবো না যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। বা আমরা এ কিউব করলে কি আয়তন পাই, বা 3টা গুণ করলে কি পেয়ে যাই, আয়তন পাই ঘনকের ক্ষেত্রে। তা আমাদের আয়ত কথা মানে যদি হচ্ছি, তাহলে আমাদের আয়ত একক ভেক্টর তার মানে হচ্ছে আমাদের 3টি একক ভেক্টরকে যুক্ত করে যে ভেক্টর নির্ণয় করা হয় ওইটি আমাদের কি আয়ত একক ভেক্টর। ভালো করে বুঝো, আয়ত মানে কত, 3। তা ত্রিমাত্রিক তলের উপরে একক ভেক্টরকে অঙ্কন করে যে ভেক্টরগুলো আমরা পাই, এই ভেক্টরগুলোকে আমরা কি বলবো, আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর আমাদের তল জানি 2টা, তল জানি কটা, মূলত 2টা, একটা এক্স তল একটা ওয়াই তল। আমরা যদি তল নির্ণয় করি মাহিম, আমরা এরকম লিখি না, এটা বলি এক্স, এটা বলি এক্স প্রাইম, এটা বলি ওয়াই, এটা কি ওয়াই প্রাইম। এর বাইরে এখন তল আছে স্যার, তল নাই। তাহলে আরোটা তল, ত্রিমাত্রিক তল,
যে তলটা আমরা চাইলেও আর এখানে দেখাইতে পাই না, এই জন্য আমরা কী করি, অর্থাৎ তোমার তৃতীয় যে তল যেটা এইটা মূলত দেখতে এরকম হয়। এই আমাদের এক্স তল, এই আমাদের ওয়াই তল, আর তৃতীয় যে তলটা আছে, তৃতীয় তল ত্রিমাত্রিক যে তলটা, তৃতীয় তলটা আমাদের এরকম হয় মূলত দেখতে। আর এরকম কি তল আঁকা সম্ভব স্যার বলো তো? এদিকে তল আঁকা যাবে? তো এই তলটাকে আমাদের বইতে কী করছে, এইভাবে দেখাইছে, এইভাবে দেখাইছে। অর্থাৎ তোমার তিনটে তল, এইটা আছে আমাদের কে, সরি কে না জেড, এই আমাদের জেড ভেক্টর, এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর। তাহলে এই যে ভেক্টরগুলো আছে এই সবগুলো একক ভেক্টর, সবগুলো কি ভেক্টর? একক ভেক্টর। তো এদের একক ভেক্টরগুলো তা এক্সের উপরে আসবে আই, এক্স উপরে কি আই, ওয়াইয়ের উপরে জে, জেডের উপরে কে, আর একক ভেক্টর কী থাকবে, একটা মাথায় ক্যাপ থাকবে। এই হচ্ছে আমাদের একক ভেক্টরের রিপ্রেজেন্ট করার কৌশল, ঠিক আছে। এখন আমাদের এই যে আমাদের একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, এই আয়ত একক ভেক্টরের ভিতরে আমাদের যে আই আছে, আই এর মান কত হবে? 1। একক ভেক্টর বলে দিচ্ছি আমরা, যে মান কত হবে 1, কে এর মান কত হবে 1। এখন আমাদের মনে করো পরীক্ষা আসছে, প্রমাণ করো যে আই ইকুয়াল যে ইকুয়াল কে ইকুয়াল আমাদের এটা মান হচ্ছে কি 1, এটা মান কত 1, এটা প্রমাণ করতে বলছে, এটা মান কি প্রমাণ করতে বলছে। তা প্রমাণ করতে বললে আমরা কি করব, দেখো ভালো করে বুঝো। এখানে আমাদের এই যে আমাদের আমরা মনে করি আমাদের এখানে আমাদের আছে আই, এই যে বি এখানে মনে করি আছে আই, ধরে নাও। এবার কস থিটা, তাহলে দেখো এখানে আমাদের আই এর যে মান, আই এর মান সেটা কত হবে, যেটা আমি বলে দিই শুরুতে, আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর বলা আছে না। এখন বলছে ভেক্টর দুইটাই আমাদের এক্স অক্ষের উপর আছে। এ যে ভেক্টর এবং বি যে ভেক্টর, দুইটা ভেক্টর কার উপর আছে, এক্স আছে। অর্থাৎ এখানে তোমার দুইটা আই আছে, এক্স তলের উপর দুইটা ভেক্টর কি হতো, এক্স ভেক্টর এক্স অক্ষের উপরে কি দুইটা ভেক্টর কি হতো, অর্থাৎ দুইটা একক ভেক্টর এক্স অক্ষের উপরে কি হতো আছে। তাহলে আমাদের এটা মানো আই, এটা মানো কি আই কস থিটা। তাহলে দেখো এখানে আমাদের আই এর মান যেহেতু 1, এই জন্য আমরা লিখবো 1, এই আই এর মান কত আমাদের 1, এই জন্য 1 লিখবো কস থিটা। এখানে দেখো আমাদের যখন আমাদের দুইটা ভেক্টরই এক জায়গায় আছে তখন আমাদের এখানে ভেক্টর শূন্য, ভেক্টর কত শূন্য, মানে থিটা শূন্য, ভেক্টর শূন্য না থিটা শূন্য, মানে অ্যাঙ্গেল কত আমাদের 0 না, অ্যাঙ্গেল কত যে, তা তুমি এখানে cos 0 ডিগ্রি বসাই দাও, cos 0 ডিগ্রি। দেখো cos 0 ডিগ্রি মানে 1, cos 0 ডিগ্রি মানে কত 1। তাহলে আমাদের এই ভেক্টরটা যে গুণ করতে কত আসবে, মানে ট্রিপল 1 গুণ করে কত আসবে 1 আসবে না, সুবিধা তো বুঝছো। তার অনুরূপভাবে তুমি যদি যে দাও, এখানে যদি দুটো যে দাও, এখানে দুটো কে দাও, এদের সকল ভ্যালু কত আসবে 1 আসবে। এই হয়ে গেল আমাদের একটা প্রমাণ। দ্বিতীয় যে প্রমাণটা সেটা বলছে আই এবং জে এবং কে এবং আই এদের গুণ করলে এদের রেজাল্ট আসবে 0। এই প্রমাণটা করতে বলে যে প্রমাণ করা যে এই মানটা কত হবে, হ্যাঁ হ্যাঁ ওই হইতে বাধ্য, হইতে কি বাধ্য, যেটা আমরা দেখছি এখানে আমাদের অ্যাঙ্গেল শূন্য, তা cos 0 ডিগ্রি মান 1, আমরা এই জন্য 3টা গুণ করে দিলে 1ই হবে। আর এগুলো আমাদের বইতে প্রমাণগুলো করা আছে, আমি শুধুমাত্র বেসিক লজিক বুঝাচ্ছি, এটা বুঝতে পারলেই হলো। আর এই সূত্রগুলো কাজে লাগে ম্যাথ করতে গেলে। তাহলে আমাদের আই আর জে দেখো আমাদের এখানে মাহিম আমাদের এইখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি না, সমকোণ ত্রিভুজ 90 ডিগ্রি। অনুরূপভাবে তাহলে জে আর কে, এই জে আর কে এর মধ্যে কত আছে, অ্যাকচুয়ালি কিন্তু দেখতে এই জিনিস এরকম। এই এখন দেখো এর সাথে চিন্তা করো 90, এর চিন্তা করো 90 হয়। আর আমি হ্যাঁ তো এই বিষয় করলে কিন্তু আমি কখনোই 90 বলতে পারবো না, বা এটা দেখতে এরকম হওয়ার কথা ছিল, এদের এরকম টাকা পসিবল না। এই জন্য এই জিনিসটা আমরা বুঝেছি এটা ভিতরে আছে এরকম, ঠিক আছে। তো এখানে 90 ডিগ্রি হবে, এখান থেকে কত হবে 90 হবে অ্যাকচুয়ালি। তার মানে দেখো এখানে এগুলো সবই তো একক ভেক্টর, আই এর মানও 1, জে এর মানও 1, তা আমরা এখানে এর মান মনে করো 1, বি এর মান মনে করো 1, cos 0 ডিগ্রি এখানে আসবে কত cos 90, cos 90 ডিগ্রি মান 0 স্যার, cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে আমরা এখানে 0 বসাই দিই, 0 লাগে যাই গুণ করে সব কি যাবে 0। তা অনুরূপভাবে তাহলে 90 ডিগ্রি আসলে, অর্থাৎ 90 ডিগ্রি কখন আসবে, যখন আমাদের দুইটা আলাদা তল আসবে, যখন দুইটা আলাদা তল আসবে বা আলাদা আমাদের একক ভেক্টর আসবে। এখানে আই এর একক ভেক্টর, জে একটা একক ভেক্টর, এরকম যখন দুইটা আলাদা একক ভেক্টর যুক্ত হবে তখনই এদের মাঝখানে মনে রাখবো রায়হান, দুইটা একক ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ এটা সবসময় 90 ডিগ্রি কোণে থাকে, এটা বলে পারপেন্ডিকুলার। এটা কি বলি আমরা পারপেন্ডিকুলার, এই অর্থাৎ মানে হচ্ছে 90 ডিগ্রি। তা আমাদের আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত হবে আজীবন 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি 90 ডিগ্রি, তা আমাদের সবসময় কী হবে তাহলে 0। ক্লিয়ার বিষয়টা?
এই যে আমাদের ডট গুণন, ডট ক্রস গুণনটা দেখাই দিই।